সাউথ ইস্ট এশিয়াতে এই ভারতীয় সংস্কৃতির প্রভাব কতটা আপনি দেখেছেন? ভীষণ বেশি প্রভাব। সব থেকে মজার হচ্ছে গণেশা। গণেশা হচ্ছে কেন, গণেশকে ওরা বলেন ফি গণেশ। আবার থাইল্যান্ডে এই যে রামের প্রভাব বা রামায়ণের প্রভাব, তার বড় কারণ হচ্ছে বিষ্ণু চেতনা। আপনি যদি যান নবমী বা দশমীর দিনকে থাইল্যান্ডের ওই ব্যাংককের ওই রাস্তাতে, আপনি দেখবেন প্রত্যেকের বাড়ির থেকে তার কালী, দুর্গা সমস্ত মূর্তিকে নিয়ে এসে ছোট ছোট প্যান্ডেল করে করে সাজাচ্ছে। সাউথ ইস্ট এশিয়াতে এই ভারতীয় সংস্কৃতির প্রভাব কতটা আপনি দেখেছেন? ভীষণ বেশি প্রভাব, ভীষণ গভীর প্রভাব। বেশি বলা ভুল হবে, গভীর প্রভাব কথাটা আমি বলা ওখানকার মানুষজনকেও দেখেছি যে মোবাইলের ওয়ালপেপারে লর্ড শিব শিবা বলে। হ্যাঁ, লর্ড ওরা বলে, থাইল্যান্ডের মানুষরা বলে শিওয়া, শিওয়া হ্যাঁ তালবশাহী ও আকার হ্যাঁ শিওয়া, হ্যাঁ, বা গণেশা। সব থেকে মজার হচ্ছে গণেশা। গণেশা হচ্ছে কেন, গণেশকে ওরা বলেন ফি গণেশ, ফি গণেশা বা ফি কানেত। গণেশ তো বলে না, প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ, ফি কানেত বলে। তো ফি মানে কথাটা কি, ফি মানে বড় ভাই, আচ্ছা কানেত হচ্ছে গণেশ, তাহলে গণেশ হচ্ছে আমার বড় ভাই। তাহলে আপনি ভাবুন গভীরতাটা কোথায় গিয়ে পৌঁছেছে। থাইল্যান্ডে যত গণেশের বড় বড় মূর্তি আছে পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আচ্ছা এবার এই যে নবরাত্রি হলো, নবরাত্রি যে হলো, নবরাত্রিতে আপনি যদি ওখানে সিলোম বলে একটা জায়গা আছে ব্যাংককে, আমি হার্ট অফ দ্য ব্যাংকক বলছি, এটা অন্য কোথাও না, ব্যাংককের সিলোমে যেখানে মারিয়াম্মান মন্দির আছে। মারিয়াম্মান হচ্ছে আমাদের দক্ষিণ ভারতীয় প্রভাবে তৈরি। 1911 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন আমাদের থাইল্যান্ডের পূর্বতন রাজা, তিনি তৈরি করেছিলেন। তো এই মন্দিরে যে দেবী, তিনি মারিয়াম্মান বা কালী বা উমা, থাইল্যান্ডের থাইদের কথায় উমা। এই থাইরা এই নবরাত্রির সময় শয়ে শয়ে মানুষ আজকাল নবরাত্রিতে ভেজিটেরিয়ান ফুড খায়। ওরা নবরাত্রি পালন করে, সাদা কাপড় পরে বা হলুদ কাপড় পরে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে নবমীর দিনটা, নবমী এবং দশমী। আপনি যদি যান 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে রাস্তা বন্ধ থাকে। তার কারণ হচ্ছে কুলুর, দেখেছেন কখনো ওই কুলুর দশেরা? কুলুর দশেরাতে মানুষ বাড়ির থেকে নিজের দেবতাদের নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে ওই ওদের যে বড় মাঠ হবে সেইখানে সবাই ওরা পুজো টুজো করে, বিসর্জন হয়। এটা একটা সমষ্টিগত একটা প্রভাব, হ্যাঁ, সেটা এইরকম আপনি যদি যান নবমী বা দশমীর দিনকে থাইল্যান্ডের ওই ব্যাংককের ওই রাস্তাতে, আপনি দেখবেন প্রত্যেকের বাড়ির থেকে তার কালী, দুর্গা সমস্ত মূর্তিকে নিয়ে এসে ছোট ছোট প্যান্ডেল করে করে সাজাচ্ছে। আচ্ছা সারা রাত্রির ওখানে বসে ওরা পুজো করবে এবং সারা রাত্রির তাদেরকে আপনি কারোর মধ্যে দেখতে পাবেন বিভিন্ন রকম, আমাদের সেই চড়কের সময় যেরকম হয় না, বিভিন্ন এই নাক দিয়ে কিছু ফোড়া বা যেগুলো ঝাঁপানের মতন করা হয় বা ভর হওয়া, ইভেন সেগুলো অবধি হচ্ছে। তো এটা একটা দিক গেল। আবার থাইল্যান্ডে এই যে রামের প্রভাব বা রামায়ণের প্রভাব, তার একটা বড় কারণ শুধু থাইল্যান্ডে নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় তার বড় কারণ হচ্ছে বিষ্ণু চেতনা। কিরকম? বিষ্ণু চেতনা। রাম তো বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার। আপনি যদি এই বিষয়ে বিষ্ণুকে যদি সরিয়ে নেওয়া হয়, আমাকে একজন খুব বড় গবেষক এই কথাটা বলেছিলেন, জানিতে যদি বিষ্ণুকে সরিয়ে নেওয়া হয় ভারতবর্ষ এবং ভারতের বাইরের এই সব দেশ থেকে, তাহলে কি থাকবে? বিষ্ণুকে কেন্দ্র করেই রাম, বিষ্ণুকে কেন্দ্র করেই কৃষ্ণ, বিষ্ণুকে কেন্দ্র করেই আঙ্কর ভাটের মন্দির, বিষ্ণুকে কেন্দ্র করেই মালয়েশিয়াতেও যে বিভিন্ন ধরনের এখনো ওই পুজো টুজোগুলো কিছু হয়, সেগুলো এখনো আছে সেখানে। আবার এই বিষ্ণুর রাম অবতারকে নিয়েই এত নাটক, এত স্থাপত্য, এত নাচ গান। আমি যেটা বলতে চাইছি যে ইলিয়াড ওডিসিকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীর কোথাও এত রকমের সাংস্কৃতিক ব্যাপ্তি হয়নি।
কিন্তু আমাদের মহাকাব্যকে কেন্দ্র করে তাদের ক্ষণ আছে। ক্ষণ কথাটা আপনি তামিলেতেও বোধহয় পাবেন, আবার নর্থ ইস্টে পাওয়া যায়। ক্ষণ কথাটা খুব পাওয়া যায়। ক্ষণ ক্ষণ হচ্ছে এক ধরনের খোল। হুম, খোল অর্থেও খোল যে আমরা বাজাই সেটাও আছে। আবার কোচবিহার, দিনাজপুরে এবং ইভেন আসামে আমাদের হুম, তাই অহোম রাজা ছিল। তাই অহোম হুম, তাদের রাজত্ব ছিল। তো থাইল্যান্ডের সাথে বা সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে আমাদের এই নর্থ ইস্ট কান্ট্রিগুলোর, ইন্ডিয়ার খুব যোগ ছিল একটা সময় এবং এখনো আছে। তার ফলে প্রত্যেক বছর ওখানে রয়্যাল খন হয়। রয়্যাল খন মানে রাজবাড়ির তত্ত্বাবধানে রামলীলা হয়, আচ্ছা, রাজবাড়ির তত্ত্বাবধানে। এবং সেটা এত ইন্টারেস্টিং যে ধরুন প্রত্যেক বছর অক্টোবর মাসে এই এই নবরাত্রির পর হুম, থেকেই শুরু হবে, নভেম্বরের 14-15 তারিখ অবধি চলবে। আমি ধরুন দীর্ঘ 5 বছর প্রথম দিনই অনলাইনে টিকিট পাইনি, পুরো হল 1 মাসের জন্য ভর্তি হয়ে যায় থাইল্যান্ডে, থাইল্যান্ডে। আচ্ছা, শুধু বিদেশিরা দেখে না, কারণ থাইল্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি একটা স্বাভাবিক। কসমোপলিটন, থাইরাও তাদের এতটা ভালোবাসা আছে। সো আমাদের কালচারের ব্যাপ্তিটা আমরা যতটা ভাবি তার থেকে বেশি। আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এটা কি একটা কারণ যে বিং আ বুদ্ধিস্ট কান্ট্রি, যেহেতু বুদ্ধিজমের রুটটাও ইন্ডিয়া থেকে, যে এই দেশগুলো বুদ্ধিস্ট কান্ট্রি বলে হয়তো এদের ইন্ডিয়ান কালচারের প্রতি এতটা আকর্ষণ? সেক্ষেত্রে তো তাহলে ইন্দোনেশিয়া বুদ্ধিস্ট নয়। হুম, ইন্দোনেশিয়া তো মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি, ইসলাম ধর্মকে তারা ফলো করে। ফিলিপাইন্স, ফিলিপাইন্স তো খ্রিস্টান কান্ট্রি। তাহলে সেই ফিলিপাইন্সের 3টে রামায়ণ আছে, 3 ধরনের রামায়ণ আছে। ইন্দোনেশিয়ার রামায়ণের প্রভাব যদি বলতে যাই, ইন্দোনেশিয়ার অনেকে ভাবেন যে বালি হুম, তো হিন্দু, তাহলে বালিতে আছে। কিন্তু আমি শুধু বালির কথা বলছি না, আমি বলছি ধরুন যোগজাকার্তা, জাকার্তা, সুরাবায়া, যেগুলো ইন্দোনেশিয়ার বড় বড় হুম, পার্ট, সেখানে রামায়ণের অভিনয় হয় প্রত্যেক দিন বিকেলে। হুম, তাদের আমরা বেশিরভাগ মানুষ আঙ্কর ভাটের কথা জানি, হুম, 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 ক্যাম্বোডিয়ার হুম, মন্দির। হুম, কিন্তু সেখানে আরেকটি মন্দির আছে, সেটি হচ্ছে যোগজাকার্তার প্রাম্মানানের মন্দির। আচ্ছা, প্রাম্মানানের মন্দিরের 5টা বড় টাওয়ার এবং তার গঠনশৈলীও আমাদের নাগোরা স্টাইল মানে আমাদের যে মন্দির তৈরি হয় তার কিছু কিছু স্টাইল আছে। হুম, তো নাগারা স্টাইল হচ্ছে উড়িষ্যার মন্দিরের যে গর্ভগৃহ, হ্যাঁ, নাটমণ্ডপ, এই যে স্টাইলটা, এই স্টাইলে ইন্দোনেশিয়ার মন্দির। কারণ উড়িষ্যার সঙ্গে বিরাট রিলেশন ইন্দোনেশিয়ার। হুম, হ্যাঁ, তো ওখানকার যে প্রাম্মানানের মন্দির, সেই প্রাম্মানানের মন্দিরে প্রতি একদিন অন্তর সন্ধ্যাবেলায় ওই বিরাট স্টেজ, পেছনে আকাশ ভর্তি তারা, অন্ধকার, হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে আপনি দেখছেন ভারতবর্ষ থেকে এত দূরে গিয়ে হনুমান লঙ্কা দহন করছেন, রাম লক্ষ্মণ সীতা তারা নাচ করছে, তারা গান গাইছে, পুরো ঘটনা তাদের দেখানো হচ্ছে, লাইভ স্টেজে হচ্ছে? লাইভ স্টেজে হচ্ছে। আচ্ছা, কয়েকশো পারফর্মার আর্টিস্ট তারা করছেন। ওই যোগজাকার্তাতেই আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার পুরাবিসাথা বলে সেখানটায়। সেখানে যে ভদ্রলোক, তিনিও ইসলাম ধর্মেরই লোক, তিনি তার স্ত্রী দুজনে মিলে তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটা থিয়েটার হল তৈরি করেছেন এবং সেই থিয়েটার হলে ওনারা দুজন আজ 43 বছর টানা প্রত্যেকটি সন্ধ্যায় রামায়ণ অভিনয় করেন। মানে এইটা যে আমাদের ভারতবর্ষে ধর্মের মানে গণ্ডি পেরিয়ে গেছে, সেটা অনেক প্রমাণ আমরা পেয়েছি। অনেক প্রমাণ। কে মোহাম্মদ স্যারের কথাই যদি আপনি হ্যাঁ, বলেন যদি যে বলেন, উনি হ্যাঁ। কে মোহাম্মদ স্যার একজন অনবদ্য মানুষ, হ্যাঁ, যিনি, যাকে এইসব মানুষকে ধরুন যদি আমি আপনাকে বলি, মানে আমরা, আমাদের এই যে কাজগুলো না, বা স্যারের যে কাজ আপনি বলছেন, মকবুল স্যার আছেন, মকবুল স্যার যিনি হুম। জগন্নাথ নিয়ে রিসার্চ করছেন, আপনি এনাদেরকে ধর্মের গণ্ডি দিয়ে ওরম আমার মনে ভাবে, হয় আমাদের দেশের কালচারটাকে ওইভাবে ধর্ম দিয়ে ছোট না, করা সম্ভব। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে, মানে আমি আবার স্বামীজির কথাতেই চলে যাই, স্বামীজি কি বলতেন, মানে আমার হুম, সবকিছু তো সেই তার থেকে আসা,
তার জন্যই ধরুন এই রিসার্চ, হুম, যে খুঁজে বের করা, ভারতকে খুঁজে বের করা, ভারতের ভেতরে এবং ভারতের বাইরে। বাইরে। তো স্বামীজি বলতেন যে ভারতের অজস্র মণিমাণিক, সেগুলো পুরো দেশে স্ক্যাটার হয়ে ছড়িয়ে রয়েছে। হুম, তো সেই মণিমাণিক্যর মধ্যে কিন্তু শুধু ধর্মবোধ নয়, ধর্ম তো একটা নিশ্চয়ই তিনি বলে গেছেন একটা, যা আমাদের ধারণ করে থাকে। হুম। ধর্ম মানে সেটা। তো সেই ধারণ করে থাকা জিনিসের মধ্যে তো আপনার সংস্কৃতি থাকবে, আপনার শিল্পকলা থাকবে, আপনার অনেক ঐশ্বর্যমণ্ডিত জিনিস থাকবে, যেগুলো দিয়ে একটা সংসারকে ধারণ করতে গেলে যেমন হুম। অনেকগুলো জিনিস লাগে, ঠিক একটি দেশের ক্ষেত্রেও তাই। তার ফলে আপনি দেখবেন ভারতের ওপর আক্রমণ হয়েছে অনেকবার। আক্রমণ করতে কে না এসেছে, সেই শক হুন পাঠান থেকে শুরু করে সবাই। ব্রিটিশ অবধি সবাই এসছে। আমার ঘরে যদি কিছু না থাকে, তাহলে কেন আসবে? কেন আসবে? আপনার ঘরে কিছু নেই, চোর তো আপনার বাড়িতে আসবেন না। তাহলে আপনার ঘরে তো কিছু থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের উইজডম ছিল, আমাদের সম্পদ ছিল, যে সম্পদ আজকে চলে গেছে বাইরের হাতে, হুম, সম্পদ ছিল। আর সারা পৃথিবীতে ভারত পূজিত হয়েছে এই জ্ঞানের জন্য। এই যে knowledge। নলেজটা, এইটা সারা পৃথিবীতে ব্যক্ত হয়েছিল। সেটাকে এখন সেটা কিভাবে, ধরুন আজও যদি বলেন, এই যে স্ট্যানফোর্ড থেকে যে লিস্টটা বার করলো যে 2% বিজ্ঞানী হচ্ছে ভারতীয় বিজ্ঞানী, এটা তো গত কয়েক সপ্তাহ আগের ঘটনা। যদি তখনকার দিনে কোনো লিস্ট আপনি বার করতেন, তাহলে দেখতেন যে এই সমস্ত দেশের রাজবাড়িগুলোতে কিভাবে এই ধরুন যারা অ্যাস্ট্রোলজি জানছে, যারা অ্যাস্ট্রোনমি, আপনি অ্যাস্ট্রোনমির কথা বলছিলেন, যারা মহাকাশবিদ্যা জানছে, তাদের কত গুরুত্ব। এই জন্য এখনো হুম, থাইল্যান্ডের রাজপরিবারের যে সমস্ত রিচুয়ালস হয় বা যে সমস্ত অনুষ্ঠান হয়, তার 50% করেন হচ্ছেন ব্রাহ্মণরা, থাই ব্রাহ্মণ, হুম, এবং 50% কাজ করেন বৌদ্ধ মঙ্করা, মানে সন্ন্যাসীরা। হুম, আমি আপনাকে আমার বইতে বোধহয় আপনি পাবেন, হ্যাঁ ছবি রয়েছে, হলকর্ষণ উৎসব হয়। আমার নতুন বইটা যেটা আমি কাজ করেছি, যে উৎসব অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়াতে হুম। কিরমভাবে আছে, সেটা করতে গিয়ে আমি আরো অবাক হয়ে গেছি যে আমরা কতটা এটা না ঠিক সেই ট্যাপেস্ট্রির মতন, আপনি বাদ দিতে পারবেন না। ইটস লাইক আ ওভেন, একটার পর একটা লেয়ার যেন হুম, চলে গেছে। সেখানে হলকর্ষণ উৎসব হচ্ছে। আচ্ছা। হলকর্ষণ তো আজকের বাংলাতে বোধহয় অর্ধেক, কেন বোধহয় 90% মানুষ এই হলকর্ষণ শব্দটাই শুনেনি গ্রামের আমিও ইনফ্যাক্ট এখন শুনলাম। হলকর্ষণ হচ্ছে হালকে কর্ষণ করা, মানে জমিকে রোয়া, আচ্ছা। যেটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ করিয়েছিলেন। হুম, এটা হচ্ছে হলকর্ষণ, ইংরেজিতে হচ্ছে প্লাউইং সেরিমনি। প্লাউইং সেরিমনি, প্লাউ করছে যখন। ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে আমাদের সেই বিশাল রাজকীয় হালটা রাখা থাকতো, মানে আপনার পুরো স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবে হুম, এখান থেকে রাস্তা অবধি, সেটা হচ্ছে হাল। সেই হাল দিয়ে যেটা জমি চষা হবে, হুম, সেটা একটি রাজকীয় উৎসব। সারা থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশে হলকর্ষণের দিন ন্যাশনাল হলিডে। কারণ বাবা! কারণ আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ। কৃষির দেবতাকে যদি না আপনি মানেন, হাল হোক, হাল কার আয়ুধ? বলরামের। বলরামের আয়ুধ হচ্ছে, অস্ত্র হচ্ছে হাল। তো এই হলকর্ষণ করা যখন হচ্ছে, সেই অনুষ্ঠানে মানে উপস্থিত থাকছেন স্বয়ং রাজা বা রানী রাজপরিবার থেকে, থাকবেন এগ্রিকালচার মিনিস্টার যিনি কৃষিমন্ত্রী, এবং ওখানকার সমস্ত বিদ্বজনেরা, সমস্ত জ্ঞানীগুণী মানুষ, তারা থাকবেন। পুরো রিচুয়ালিস্টিক পার্টটা, যেটা আমাদের কর্মকাণ্ড যেটাকে আমরা বলি কোনো অনুষ্ঠানের, সেটা পালন করা হবে থাই ব্রাহ্মণদের দ্বারা। এবং আচ্ছা। কৃষিমন্ত্রী, এ আমার নিজের চোখে দেখা, আমার বইতে ছবিও পাবেন আপনি। 2017 সালে আমার মানে এই সুযোগ হয়েছিল, ন্যাশনাল মিউজিয়াম ভলেন্টিয়ারের গাইড হিসেবে ওই অনুষ্ঠানে আমরা যেতে পেরেছিলাম। কৃষিমন্ত্রী নিজে ওই হাল কর্ষণ করবে, এবং রাজার যে সমস্ত গাভীরা থাকে, গরুরা থাকে, তাদের সামনে 7 রকমের খাদ্য এবং পানীয় ধরা হবে। আচ্ছা। একটা থালাতে পুজো হলো আগে, রিচুয়াল আরকি। হ্যাঁ নটরাজের পুজো হবে, শিবের পুজো হবে ওই দিন।
শিবের পুজো হবে, উমার পুজো হবে, দুর্গার পুজো হবে, দুর্গা অন্নপূর্ণা। হুম তার পুজো হওয়ার পর একটা থালাতে করে 7 রকমের শস্য আনা হবে। 6 রকম শস্য আর একটা হচ্ছে জল। সেই শস্যর দানাগুলো ওই গাভীর মুখে বা গরু বা এর মুখে ধরা হবে। তারা যেটা খাবে সেই ফসলের চাষ সেই বছর হবে। আচ্ছা এবং যদি জল খায় তার মানে প্রচুর বৃষ্টি হবে। এবং খুব খুব অদ্ভুত। এতটাই তারা আমাদের আপনি বলছিলেন যে কতটা গভীরতা, আপনি ভাবুন কতটা গভীরতা। সেটাই